didn't hide. When I was king, I played it hard and fast. I walked away, you want me there. Easy on and easy on and it would. Come on, you can have me go, yeah. My feet will let me know. My feet will let me know what I've done. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমরা আসলে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেই আগের টিম, এবারও আমরা প্রায় 16 জনের মতন বেরিয়ে পড়েছি সিলেট বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য। দেখতে থাকুন। তো দেখতে দেখতে দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গিয়েছি সিলেট। তো সিলেট গিয়ে আমরা সর্বপ্রথম হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ দেখতে যাই। তো আমরা আস্তে আস্তে ভিতরে সব কিছু দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকুন। মাজারের ভিতরে প্রবেশ করতেই হাতের ডান পাশে দেখতে পারবেন যে কবুতরের যে খাওয়ার যে জায়গাটা আছে, এবং তার পিছনের পাশে যে এটা বলা হয় আর কি, যে গজার মাছের যে জায়গাটা, আমরা সেটাও দেখাবো। আগে কবুতরের জায়গাটা একটু ভালোভাবে দেখে নিই। এইখানে একটা জিনিস খেয়াল করলাম যে জালালি কবুতরের পাশাপাশি এখানে অনেক দেশি সহ অন্যান্য জাতের কবুতর রয়েছে। তো এখানে এত পরিমাণই কবুতর রয়েছে যে অনুমান করে যে বলবো সেটাও সম্ভব না, অনেক বেশি। এখন আনুমানিক ভোর প্রায় 6টা সাড়ে 6টা বাজে, কিন্তু এখনো এত পরিমাণ ভিড় ছিল মানুষের, মানে একদম পুরো ভরপুর যাকে বলে। প্রবেশ পথ থেকে একটু আগাইলে আমরা এই যে গজার মাছের যে জায়গাটা সেটা দেখি। আমরা কবুতরের জায়গাটা দেখা শেষ করে চলে এসেছি, যেখানে গজার মাছ আছে, অনেক বড় বড় গজার মাছ। পর্যায়ক্রমে আস্তে আস্তে সবই দেখতে পারবেন, জাস্ট একটু সময়ের অপেক্ষা। কি বড় বড় মাছ রে বাবা, এগুলার বয়সও তো প্রচুর হয়েছে। এখানে প্রত্যেক দিন প্রচুর পরিমাণ পর্যটক আসে ঘোরার জন্য। কবুতরকেও যেমন এসে সবাই খাইতে দেয়, তেমনি গজার মাছগুলোকেও খাইতে দেওয়া হয়, যেমন মুড়ি, পাউরুটি, কেক ইত্যাদি নানান ধরনের খাবার দিয়ে থাকে। তারপর আমরা মাজার থেকে বের হয়ে জাফলং এর দিকে রওনা হই, মানে যেখানে আমাদের কটেজ ছিল আর কি। জাফলং যাওয়ার পথে এই যে আমরা ছিলাম সেই আগের মতন, আমরা জুনিয়র ব্যাচ, আর আমাদের সিনিয়র ব্যাচের যে গাড়িটা ছিল সেটা একটু সামনে এগিয়ে চলে গেছে অবশ্য। তো আমরা যাচ্ছিলাম জাফলং এর দিকে। মাঝপথে আশপাশে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন। আমাদের সামনে যে উঁচু উঁচু মেঘের মতন দেখা যাচ্ছিল সেগুলো আসলে পাহাড় ছিল। তো চলতি পথে আশপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়েছিলাম, তবে এটা আরো অনেক ভয়ঙ্কর সুন্দর ছিল।
আসলে পাহাড়গুলো দেখতে এতটাই উঁচু ছিল, আমরা এখান থেকে প্রায় 15 কিলো দূরে হচ্ছে পাহাড়গুলো, তারপরে মনে হচ্ছিল যে হাতের কাছেই, দেখতে মনে হচ্ছিল জলপথে চলে যেতে পারবো। চায়ের শহর হচ্ছে সিলেট। তো আপনারা যে স্পটগুলোতে ঘুরতে যান না কেন সিলেট এসে, আপনাদের প্রত্যেকটা জায়গায় চায়ের বাগান দেখতে পারবেন, এবং উঁচু উঁচু পাহাড় তো আছেই সাথে। সিলেট শহর থেকে জাফলং যাওয়ার পথে আমরা এই চা বাগানের পাশে একটা সামান্য বিরতি দেওয়া হয় নাস্তা পানির আর কি। এদিকে অনেকেই ছবি টবি তুলতেছিল, আশপাশে অনেক চা বাগান ছিল। তো তারপর এখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের স্কটেজে চলে আসি। আমাদের স্কটেজটির নাম ছিল জয়ন্তী হিল। জয়ন্তী হিল রিসোর্টটা মূলত বাংলাদেশের অন্যতম রিসোর্টগুলোর ভিতরে একটা। জয়ন্তী হিল রিসোর্টটা চারপাশের ভিউ দেখতে অসাধারণ। এই পাশ থেকে আমরা যে রুমটা নিয়েছিলাম 4 তলায়, সেখান থেকে সামনের পাশে দুইটি ঝর্ণা দেখা যায়, এবং পিছনের পাশে রয়েছে মেইন রোড, সাথে জাফলং যাওয়ার রাস্তা। মূলত এখান থেকে জাফলংয়ের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটারের মতন। আর পিছনের ভিউটা যদি আমি আপনাদের দেখাই, এই পাশে হচ্ছে শাপলা গাছ প্রচুর পরিমাণ, সামনে হচ্ছে সুপারি বাগান, এদিকে বিশাল পাহাড়, বিশাল পাহাড়ের ভিতরে একটা ঝর্ণা আছে। ওয়াও! আমরা রুমে ঢুকেই পাহাড়ের একটা গান করে পাহাড়ে এসেছি, পাহাড় নিয়ে গান না করলে হয়। আমার বুকে আগুন জ্বালাই যে, ওই পাহাড়ি খালে বসত করে সে। এরপর আমরা স্কটিশ থেকে বের হয়ে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হই। আসলে পাহাড়ের সৌন্দর্য বলে প্রকাশ করার মতন কিছু নেই, সবাই জানে, তারপরেও যে সুন্দর পরিবেশ পেয়েছিলাম আমরা, আলহামদুলিল্লাহ। আমরা চলে এসেছি জাফলং 0 পয়েন্টে। আমরা এখানে গাড়িটি রেখে তারপরে আরো সামনের দিকে যাব, দেখতে থাকুন। তারপর আমরা এখানে গাড়ি পার্কিং করি, এবং পার্কিং করে জাফলং 0 পয়েন্টের যে জায়গাগুলো মেইন স্পটে সেখানের দিকে যেতে থাকি।
প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে যেমন দোকানপাট থাকে তেমনি এখানেও ব্যতিক্রম না। এখানে হয়তো আরো 2-4টা দোকান বেশি আছে, ইন্ডিয়ান কিছু সাবান আচার এইসবের দোকানপাট আছে। সামনের যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে ইন্ডিয়ান কটেজ। ইন্ডিয়ান পর্যটকরা এসে ওইগুলো বুকিং দিতে পারবে, বাংলাদেশিদের জন্য অ্যালাউড না। তো তারপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম, সামনে আরও অনেক দোকানপাট রয়েছে। জিরো পয়েন্টের যেখানে আমরা গোসল করার জায়গা সেখানে অনেক দোকান রয়েছে। এবং সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান ঝুলন্ত ব্রিজ। তারপর আমরা গোসল শেষ করে রেস্টুরেন্টের দিকে যাই খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ করে কটেজে চলে আসি এবং রাতে আবার গানের আড্ডা। বাহ, সুন্দর ছিল দিনটা আমাদের। এই ছিল আমাদের জাফলংয়ে প্রথম দিন সিলেটের। এরপরে আমাদের শুরু হয়ে যাচ্ছে হলো ভোলাগঞ্জ, সাদা পাথর, নালাখাল আরও ইত্যাদি। দেখতে থাকুন। আমরা চলে এসেছি নালাখাল। নালাখালের অনেক ঐতিহ্যবাহী সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা ঘুরে ঘুরে দেখাবো। আমরা 16 জন মিলে 2টা বুট নিয়েছিলাম, 8 জন করে, যার যার মতন ভিডিও নিয়ে ব্যস্ত সবাই। আর আশপাশের দৃশ্য তো দেখার মতন ছিল। তারপর আমরা এখান থেকে বের হয়ে আগুন পাহাড়ের দিকে যাই। আগুন পাহাড়ের পাশেই এক জায়গায় বালি ছিল, শুধু বালির উপর একটা কাগজ রাখা মাত্রই আগুন জ্বলে গেল। বাহ, এবং পাহাড়ের নিচে কিছু কিছু ছোট ছোট গর্ত করা ছিল এবং সেগুলোর থেকেও আগুন বের হচ্ছিল। আগুন পাহাড় থেকে বের হয়ে আমরা এখন ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হলাম। আমি আগেই বলেছিলাম সিলেট হচ্ছে চায়ের শহর, চায়ের রাজ্য হচ্ছে সিলেট। তো আপনি যে কয়টা স্পটেই যান না কেন আপনি প্রচুর পরিমাণ চা বাগান দেখতে পারবেন। সিলেটের ভিতরে প্রচুর পরিমাণ সমতল ভূমির চা বাগান রয়েছে এবং প্রচুর পরিমাণ পাহাড়ি এরিয়াতেও চা বাগান রয়েছে। এই যে উঁচু নিচু যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে চা বাগান।
সারা বছর এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ পর্যটক আসে এবং চা বাগান তারপর বিভিন্ন স্পটগুলো আছে এগুলো ঘুরে দেখে। আশপাশে প্রচুর পরিমাণ চা বাগান দেখলাম। চা বাগান দেখতে দেখতে হঠাৎ করে আমাদের সাথে কাশফুলের দেখা। বাহ! গাড়িতে যে যার যার মতন এনজয় করতেছিল, ভালোই লাগতেছিল সময়টা। সামনে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আসতেছে এবং সামনের যে এই যে দাঁড়িয়ে রয়েছে ট্রাকটা সেখানে চেকপোস্ট চলতেছে, এই আর কি। আমরা চলে এসেছি ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ থেকে এখন আমরা আবার বুটে করে চলে যাব হলো সাদা পাথর এরিয়ায়। এদিকে আমি আমার রিলস বানানো নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সাদা পাথর এরিয়ায়। আশপাশে যত পাথর দেখতে পাচ্ছেন অধিকাংশই সাদা ছিল। আসলে আমরা যখন সাদা পাথর এরিয়ায় পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা ভাব। আমরা কিছুটা ফটোগ্রাফি করে তারপর আবার চলে আসতেছিলাম আমাদের কটেজের দিকে। আমরা যে সামনের লাইটিংগুলো দেখতে পাচ্ছি এগুলা কিন্তু ইন্ডিয়ার লাইটিং, ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডারের লাইটিংগুলো সেইগুলো দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা রাত 11টার দিকে হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাজার শরীফের দিকে যাই। এখানে একটা জিনিস অনেক ভালো লাগলো, মাজারে সিজদা দেওয়া নিষেধ এই ব্যানারটা দেখে। কারণ সত্যিকার অর্থে মাজারে সিজদা দেওয়া নিষেধ। মাজারে সিজদা দেওয়ার সাথে সাথে মানুষের ঈমান হারা হয়ে যায়। মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ, তারপর আমরা চুপি চুপি চেষ্টা করেছি কিছুটা ভিডিও নেওয়ার। মাজার দেখা শেষ করে আমরা স্কটেজে চলে যাই এবং এর মাঝে আমাদের শেষ হয়ে যায় দ্বিতীয় দিনের পর্ব। এরপর শুরু হলো তৃতীয় দিন। আমরা তৃতীয় দিনে শ্রীমঙ্গল চা বাগান সহ মাধব লেক আরো অনেক জায়গা ঘুরেছি, দেখতে থাকুন। সিলেট থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে মাঝখানে মৌলভীবাজার নামে একটা এরিয়া পড়ে। মৌলভীবাজার পৌরসভায় চলে এসেছি আমরা। মাঝখানে আমরা যাত্রা বিরতি দেই, তো সেই সময় একটা বিড়ালের বাচ্চা দেখতে পেলাম। মানে আমি তো একজন বিড়াল লাভার, সেই হিসেবে বিড়ালের কাছে যাই, একটু ভিডিও করি, একটু দুষ্টুমি দেখি, এই তো ভালো লাগে ব্যাপারগুলো। আমরা চলে এসেছি শ্রীমঙ্গল পৌরসভা। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শ্রীমঙ্গল অডিটোরিয়াম।
আমরা শ্রীপুর চা বাগানের কাছাকাছি চলে এসেছি প্রায়। রাস্তার দুপাশে যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। দুই পাশে এত পরিমাণে চা বাগান ছিল, কোনো লোকালয় দেখা যাচ্ছে না বললেই চলে। কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছিল যে চা পাতা ওঠাচ্ছিল চা বাগানের যে শ্রমিকরা থাকে তারা। আসলে আমরা যদি সব স্পটগুলো খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখতে চাই তাহলে প্রায় 2, 4, 5, 7 দিন লেগে যাবে এক একটা স্পট ঘুরে দেখতে। আমরা হাতে মাত্র 3 দিন সময় নিয়ে গিয়েছিলাম, যতটুকু সম্ভব একটু একটু করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি, এই আর কি। আমরা শ্রীপুর রাবার বাগানের এরিয়ায় ঢুকে পড়েছি। আশপাশে অনেক রাবারের গাছ রয়েছে। শ্রীমঙ্গল থেকে মাধব লেক যাওয়ার যে রাস্তাগুলা সেগুলা হচ্ছে উঁচু নিচু আঁকা বাঁকা এবং ঘন জঙ্গলের ভিতর দিয়ে। আমরা শ্রীপুর চা বাগান গেস্ট হাউসে চলে এসেছি। চারপাশ ছিল সবুজে ঘেরা, যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। একদম মন ভালো হয়ে যাওয়ার মতন একটা পরিবেশ। আশপাশে যাত্রা বিরতি নেওয়ার মতন জায়গার অভাব নেই, যে যেখানে ইচ্ছা দাঁড়িয়ে যাত্রা বিরতি নিচ্ছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, যেমন বাইকার্স ভাইয়েরা এসেছে একসাথে গ্রুপিং হয়ে ট্যুরের জন্য। এখন আমাদের শেষ টার্গেট, মাধব লেকের কথা বলছি। আমরা প্রায় চলে এসেছি মাধব লেকের কাছাকাছি, একটু অপেক্ষা করুন।
ঘুরতে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে ভালো একটি মন। শুধু পকেটে টাকা থাকলেই ঘুরতে যাওয়া সম্ভব হয় না। সময় পেলে ঘুরে আসবেন, মন ভালো থাকবে অন্তত। আমরা চলে এসেছি কমলগঞ্জ উপজেলায়। আমরা চলে এসেছি লাউসরা জাতীয় উদ্যান মোড়ে। হাতের বাম পাশের যে রাস্তাটা আছে সেটা হচ্ছে জাতীয় উদ্যানের মেইন গেট। দুই পাশে এতটাই ঘন জঙ্গল ছিল যে দিনের বেলাও অন্ধকার অন্ধকার ভাব ছিল। আমরা মাধবপুর লেকের খুব কাছাকাছি চলে এসেছি। আশেপাশে যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মূলত সমতল ভূমির চা বাগান। একটি ব্যাপার আমার খুব ভালো লেগেছিল, একটি ব্যানার দেখেছিলাম, 2টি পাতা একটি করি, মৌলভীবাজার ভ্রমণ করি। এখানে আমাদের গাড়ি রেখে একটু হেঁটে সামনে গেলেই দেখতে পারবো মাধবপুর লেকটি আর কি। আমরা চলে এসেছি মাধবপুর লেক। আমরা আসলে মাধবপুর লেকটি দেখার পরে এখান থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি। সবাই ভালো থাকবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।